ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার, বিভৎস আক্রমণ চলছেই। সেই আক্রমণের সাথে যুক্ত সবসময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলো এবং নতুন নতুন নাম। এগুলোকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না, সেটাও দেখছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি গোলাম মুর্তজা ভাইয়ের নাম। সবাই এখন ভারতের দালাল, রয়ের এজেন্ট, নানা রকম পর্যায়ের এজেন্ট হিসেবে কথাবার্তা আছে। এই আলোচনাগুলো যখন হয়, কেন হয়, এই প্রশ্নের জবাবে আমার একটা কথা খুব মনে পড়ে। মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন জামায়াত নেতাদের বিচার হচ্ছে, তখন একটা স্কাইপ কেলেঙ্কারি বেরিয়েছিল। এই ট্রাইব্যুনালের একজন বিচারক কথা বলেছিলেন, আমি স্মৃতি থেকে বলছি, বিদেশে অবস্থানরত একজন বিশেষজ্ঞের সাথে। সেখানে একটা জায়গায় তিনি বলেন, সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। কারণ হিসাবে আমার এই কথাটা মনে কেন আসলো, আমি শেষের দিকে বলবো। ডক্টর আসিফ নজরুল মূল টার্গেট। তাকে নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষজন, যাদের প্রচুর অ্যাক্সেস আছে, প্রচুর কানেকশন আছে অনেক মানুষের সাথে, তারা যেমন করেছেন। এর বাইরেও একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল, যিনি এই গণ অভ্যুত্থানকে, শেখ হাসিনা থাকা না থাকা ইত্যাদি নানান ইস্যুতে তিনি আমাদের ন্যারেটিভ, যেটা তার বাইরে কথা বলেছেন, এবং এটাকে দিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনা ছিল। এটাকে বিপ্লব বলে, শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছে বলে নানান ইস্যু এনে তাকেও আমরা দেখেছি আসিফ নজরুলকে আক্রমণ করছেন। এবং আসিফ নজরুলই সব নষ্টের গোড়া। আমি আমার গত ভিডিও যেটা আসিফ নজরুলকে নিয়ে করেছিলাম, সেখানে বলেছিলাম কেষ্ট বেটাই চোর, উনি নন্দ ঘোষ, যাই ঘটে সবকিছু তার। উনি নাকি উকিলি বুদ্ধি দিয়ে এই তাদের ভাষায় বিপ্লবকে রীতিমতো কনস্টিটিউশনাল প্রতি বিপ্লবে পরিণত করেছেন। আমি আসলে কারো এই আলাপগুলো আসলে আজকে আর খণ্ডাতে যাচ্ছি না। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং যেসব অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আছে, করা হচ্ছে, সেগুলো খণ্ডাতে যাচ্ছেন। অনেকে দীর্ঘ সময় নিয়ে সেগুলো খণ্ডাচ্ছেন। আমার কাছে এগুলো এত কাঁচা, এত এত উদ্ভট, এত হাস্যকর, এত অযৌক্তিক মনে হয়। এগুলোকে ধরে ধরে এগুলো ব্যাখ্যা করা আমার কাছে আসলে অপ্রয়োজনীয়ই মনে হয়, সত্যি বলছি তাই। এবং সেই কারণে আমি ওই পথে কখনো যাইনি, কখনো যাই না। আমি ধারণা করি একটা শ্রেণীর মানুষ যারা এটা কানেক্টেড হতে চান, হন। একটা সমাজে কিছু মানুষ এই ধরনের প্রচারণা, এই ধরনের প্রোপাগান্ডা, এই ধরনের বিষোদ্গারে, এই ধরনের মিথ্যাচারেও কানেক্টেড হন। আমাদের সবারই কম বেশি কনফার্মেশন বায়াস আছে, থাকবেই। আমারও নেই তা বলছি না, আমারও আছে, আমাদের প্রত্যেকের আছে। আমরা যারা অস্বীকার করি আমাদের বায়াস নেই, তারা আসলে সঠিক কথা বলি না, ভুল কথা বলি। যাই হোক, প্রশ্নটা আসলে ওই জায়গায়, ডক্টর আসিফ নজরুল কেন বারবার টার্গেট হচ্ছেন? কেন প্রথম আলো বারবার টার্গেট হচ্ছেন? কেন এখন নতুন নতুন নাম যুক্ত হচ্ছে? শফিকুল আলম, গোলাম মুর্তজা, অবশ্য তাদের দুটো পাপ আছেই। গোলাম মুর্তজা তো ডেইলি স্টারের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন, মহাপাপ, ডেইলি স্টারে চাকরি করেন উনি। শফিকুল আলম ভাইও প্রথম আলোর সাংবাদিকতার পক্ষে দাঁড়িয়ে বারবার কথা বলেছেন, বিরাগভাজন হয়েছেন, আবারই কথা। এবং এখন নতুন নতুন ডাইমেনশন যোগ করা হচ্ছে সবকিছুর সাথে, এবং আমাদের জনগণের সামনে তাদেরকে বিরাট শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ এই দুজনেরও অসাধারণ ভূমিকার কথা আমরা জানি, সত্যিকার অর্থেই জানি। কোনো কোনো জায়গায় তাদের মতের সাথে আমাদের দ্বিমত হতে পারে, কিন্তু যারা আমরা তাদেরকে চিনি, মানে তাদের লেখার সূত্রে, বলার সূত্রে, ব্যক্তিগতভাবেও তারা কি কি করেছেন অনেকেই বলছেন, অনেকেই লিখছেন। দুজনই সাংবাদিক, পেশাগতভাবে অ্যাক্টিভিজম থেকে একেবারেই দূরে ছিলেন না। সুতরাং গুরুত্বপূর্ণ অবদান তাদের আছে। এভাবে নতুন নতুন নাম যুক্ত হবে, এখানে আমরা ধরে নিতে পারি। কারণ নতুন নতুন নাম যুক্ত করা গেলে যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটার প্রসঙ্গে আসবো, সেটা চরিতার্থ করা সহজ হয়। আমরা এর মধ্যে অনেকে এটাকে রাইটলি আইডেন্টিফাই করেছি। সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে মানে তাদের ভাষায় যে বিপ্লব, আমরা যেটাকে গণ অভ্যুত্থান বলি, এটা অবশ্যই বিপ্লব না। প্রথম দিন থেকে এটা কন্টেস্ট করছি। বিপ্লব বলে দেশটাকে নিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলতে চাওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়েছেন। উনি আলোচনা করে, উনি একাই যে করেছেন তা না, যা যা হয়েছে সবার মধ্যে আলোচনা করার মাধ্যমেই এটা হয়েছে। কিন্তু উনি যেহেতু এটাকে তথাকথিত বিপ্লবে পরিণত করেননি, সে কারণে ওনার দোষ, উনি টার্গেট।
এই দায় তার নিতে হবে, এই অপরাধ তার, কারণ উনি ওই কিছু মানুষের এক্সপেকটেশন ফুলফিল করেননি, তাই সেটা নিতে হবে। তাদের অনেক খোয়াব ছিল, বিপ্লব করে বিপ্লব বানিয়ে কি করবেন সেটা পূর্ণ হয়নি। এরপরও এখন পাল্টা কি করা যেতে পারে, পাল্টা যা করা যেতে পারে সেটা হচ্ছে নতুন করে আবার কি সেই তথাকথিত বিপ্লবী সরকার গঠন করা যাবে, এবং সেই সরকার গঠন করার মাধ্যমে কি করা যেতে পারে সেটার খোয়াব আছে, সেটার আলাপ আছে। ধারণা তারা করেন যে ডক্টর আসিফ নজরুল সেখানেও একটা ব্যারিয়ার দিচ্ছেন। বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে একটা বিপ্লবের কথা বলবেন, এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও যোগ করে রাখতে চাই, কনস্টিটিউশনের মধ্য থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়ে উপদেষ্টা হওয়া তীব্র সমালোচনা করা হয়েছিল, অথচ সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর যারা বাশারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে গত 13 বছর, তারাও এসে সবকিছু নিজের মতো করে নিয়ে নেননি, দখল করে নেননি। বাশারের যে প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যাননি, তিনি থেকে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, স্মুথ ট্রানজিশন করবেন, এবং বিজয়ী বাহিনী ঢুকে রাষ্ট্রীয় সবকিছু দখল করে ফেলেনি। তারা অপেক্ষা করেছেন, তারা তাদের অন্তর্বর্তী যে প্রধানমন্ত্রী আছে তাকে ঠিক করে দিচ্ছেন, তিনি দায়িত্ব নেবেন বাশারের প্রধানমন্ত্রীর কাছ থেকে। ওখানে জানি না কোনো বুদ্ধিজীবী এটাকে বিপ্লব হাতছাড়া করে দিচ্ছে আলাপ করছে কিনা। যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে ফিরি। এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে আমাদের সরকারের মানে আমি আওয়ামী রেজিমের কথা বলছি, তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে নানা রকম সংঘাত, দ্বন্দ্ব তৈরি করে দেয়া, অনৈক্য তৈরি করে দেয়া, বহু মানুষ বহু রকম মতামত নিয়ে আসবে কিন্তু ট্যাগ দিয়ে দেয়। আমি বারবার বলছি আমাদের সমালোচনা থাকতে পারে, আমি প্রথম আলোর পক্ষে কথা বলেছি, কারো ভালো না লাগতে পারে, তিনি মনে করতেই পারেন প্রথম আলো খুবই ইভিল একটা বস্তু, কিন্তু এটা বলার জন্যই আমি ভারতের দালাল হয়ে যাওয়া। অবশ্য ভারতে নাকি অনেক লেয়ারের, রয়ের নাকি অনেক লেয়ারের দালাল আছে, জানি না কোন লেয়ারে কি আছে, আরো লেয়ার আছে কিনা বলার বাইরে, কিন্তু আপনি যে ট্যাগ দিচ্ছেন মানুষজনকে, আমি দেখলাম এই ট্যাগকে টার্গেট করেই উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমরা সাধুবাদ জানাই, কারণ গতবারও আমি আমার ভিডিওতে বলেছি, অনেকে লিখেছেনও ফেসবুকে বা অন্যান্য জায়গায়, যে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যখন এই বিভৎস বিষোদ্গার করা হচ্ছে, তখন বিশেষ করে উনি 3, 4, 5 তারিখে কোথায় কি করেছেন, কি ছিলেন বলে যেসব অভিযোগ গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, সেগুলোর ব্যাপারে তো তাদের বক্তব্য থাকতে পারত, কিন্তু তারা শেষ পর্যন্ত কথা বলছেন, which is very nice to see। এটা চালিয়ে যেতে হবে। আমরা বারবার বলছি আমাদের প্রত্যেকের সমালোচনা থাকতে পারে, আসিফ নজরুল সমালোচনার ঊর্ধ্বে থাকবেন কেন? অবশ্যই উনি সমালোচনার মধ্যে থাকবেন, উনি পুরো এন্টায়ার প্রিভিয়াস সময় এখনকার সময় কি করেছেন সেটা এক জিনিস, আর যাবতীয় যত কিছু শুধুমাত্র মন গড়া কিছু বলে বলে তাকে দায়ী করে যাওয়া, এর চেয়ে বিভৎস কুৎসা তো আর কিছু হতে পারে না। এবং উনি প্রথম আলোর লোক, উনি প্রথম আলো মিলে যাবতীয় যত কিছু বাংলাদেশে অকল্যাণকর সবকিছু এরাই নিয়ে এসছেন, এবং প্রথম আলোর পক্ষে কেউ সামান্য যদি বলেন তিনি শেষ, তিনি রয়ের এজেন্ট, ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি, প্রথম আলোর পক্ষে এবং তার রাইটের পক্ষেও কথা বলা যাবে না। এই যে পোলারাইজেশন, এগুলোই ফ্যাসিজম, আসলে এগুলোই ফ্যাসিস্ট অ্যাটিটিউড, এগুলোই তাই একদম সরাসরি যদি বলি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্যাগিং এর অভিযোগ করতাম, আমরা এখন ঠিক সেই ট্যাগিং দেখছি, সেই একই রকম মতামত চাপিয়ে দেওয়ার বাইরে আর সবাই শত্রু, এই আলাপ দেখছি। আই রিপিট, সমালোচনা হতেই পারে, যে কারো হতে পারে। আমি প্রথম আলোকে সমর্থন করে যখন ভিডিও করছি, আপনার ভালো না লাগলে সমালোচনা করুন, বলুন আমি কোথায় কোথায় ভুল আছে, হতেই পারি, বা সবসময় কে ভুল কে সঠিক এটা ডিসাইডেড হবে না, কতগুলো ডিসিশন আমাদের ফিলোসফিক্যালি নিতে হবে, সেটা সেই রকম ভাবে দেখতে হবে। কিন্তু না, এগুলো করা যাবে না, র্যাডিক্যালাইজেশন করতে হবে। আমরা যখন পরস্পরের মধ্যে সংঘাত দ্বন্দ্বে মেতে উঠবো, লেগে যাব পরস্পরের বিরুদ্ধে, লাভ ভারতের। তারা চাইছে বাংলাদেশে কোনো একটা স্টেবল পরিস্থিতি তৈরি না হয়, সরকার ডিস্টেবিলাইজড হোক, যত রকম ভাবে এটা করা যায় সেটা তাদের চাওয়া। সুতরাং কার চাওয়া ফুলফিলড হচ্ছে আমরা বুঝতে পারি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কোনো সেন্ট্রিস্ট ফোর্স, কোনো লিবারেল ফোর্স যেন না থাকে। আপনাকে আমাকে সবাইকে সেন্ট্রিস্ট ফোর্স ফলো করতে হবে না, লিবারেল কাউকে পছন্দ করতে হবে না, কিন্তু তার জায়গাটা সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, তার অধিকার থাকবে, এটা নিশ্চিত করতে হবে। আমি খুব খোলাখুলি যদি বলি, আমি বহুবার বলেছি জামায়াতের রাজনীতি আমি পছন্দ করি না, ওদের যে আইডেন্টিটি পলিটিক্স আমি পছন্দ করি না, কিন্তু জামায়াতের বাংলাদেশে কনস্টিটিউশন মেনে, আমাদের নর্মস মেনে যে রাজনীতি করছে, সেই অধিকার তাদের আছে। তাদের এই অধিকার কোথাও যদি লঙ্ঘিত হয়, তার বিরুদ্ধে আমি কথা বলবো। আপনাদের মনে থাকার কথা, যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের নাকি কবে তারা